হাই, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, গুড ইভিনিং। আজকে প্রতিদিনের মতোই আজকে আবার নতুন একটা টপিক আমি তোমাদের পড়াতে এসেছি। ক্লাস 12-এর একটা কবিতা। কবিতাটার নাম হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কিটস। অ্যান্ড ইউ নো অ্যাবাউট জন কিটস দ্যাট হি ওয়াজ এ রোমান্টিক পোয়েট অফ দ্য সেকেন্ড হাফ। আমরা অলরেডি রোমান্টিক পোয়েটদের কবিতা পড়েছি, আমরা ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়েছি আপন ওয়েস্টমিনস্টার প্রেস, এবং ওয়ার্ডসওয়ার্থের সাথে কিটসের যে সেন্স অফ রোমান্টিসিজম সেটা কিছুটা একটু ডিফার করে যায়। Wordsworth was a poet of the first half of Romanticism, and whereas Keats was a poet of the second half of Romanticism. Keats, Shelley, Byron, and they were in the same group. And whereas Wordsworth, Coleridge, and Southey, they were in the first half. And this is a sonnet. তোমাদের কবিতা পড়ার সময় বেশ কিছু টেকনিক্যাল সাইড তোমাদের মনে রাখা দরকার, যে কবিতাটা কোন ক্যাটাগরিতে পড়ছে, এর রাইম স্কিম কী, এবং কবিতাটা কোন কনটেক্সটে লেখা হয়েছিল। ঠিক আছে, যেমন এই কবিতার ক্ষেত্রে যদি প্রশ্ন থাকে যে ইন হুইচ এজ অফ ইংলিশ লিটারেচার দিস পোয়েট্রি, দ্য পোয়েট্রি অফ আর্ট বিলংস টু, সো it should be definitely romanticism. And if the question is there, that means about the category of the poem, so it should be definitely sonnet. তো সনেটের ক্ষেত্রেও আমরা জানি যে দুটো ক্যাটাগরি হয়, মেইনলি আমরা দুটো ক্যাটাগরি সনেট আমরা জানি। যেমন শেক্সপিরিয়ান সনেট পড়েছি, যেটাকে ইংলিশ সনেটও বলা হয়। সেক্ষেত্রে একটু যে স্ট্যান্ডা প্যাটার্ন অথবা রাইম স্কিম একটু আলাদা থাকে। শেক্সপিরিয়ান সনেটের ক্ষেত্রে ট্র্যাডিশনালি অক্টেভ বা সিস্টেটের ডিভিশনটা থাকে না। আমরা জানি সনেটের মূলত দুটো ভাগ হয়, একটা হচ্ছে অক্টেভ যেখানে 8 লাইন থাকে, এবং পরেরটা হচ্ছে সেস্টেট যেখানে 6 লাইন থাকে। প্রথম 8 লাইনে একটা প্রবলেমকে অ্যারাইজ করা হয়, পরে 6 লাইনে একটা রেজলিউশন দেওয়া হয়। শেক্সপিরিয়ান সনেটের ক্ষেত্রে কিন্তু সেটা ঘটে না। শেক্সপিরিয়ান সনেটের ক্ষেত্রে 3টে কোয়ার্ট্রেইন থাকে, মানে 4-4-4, আর একটা থাকে কাপলেট, মানে 2 লাইন, টোটাল 14 লাইন। সনেট মানেই 14 লাইনের কবিতা, কিন্তু পেট্রার্কাল সনেট কিন্তু অক্টেভার সিস্টেমে ডিভিশনটা থাকে, মানে প্রথম স্ট্যান্ডার্ড 8 লাইনের হবে, পরের স্ট্যান্ডার্ডটা 6 লাইনের হবে। এই কবিতায় তোমাদের দ্য পোয়েট্রি অফ আর্থ, and this also follows Petrarchan tradition of sonnet rhyme. Even the rhyme scheme also follows Petrarchan tradition. তো পেট্রার্কান সনেটের ক্ষেত্রে যেটা রাইম স্কিম হয়, রাইম স্কিম মানে আমরা জানি যে কবিতার ক্ষেত্রে যেখানে লাইনটা শেষ হচ্ছে সেই শেষের যে শব্দটা, সেই শব্দটা কোন লাইনে শেষের শব্দের সাথে রাইম করছে, মানে মিল থাকছে, ছন্দের মিল থাকছে, সেটাকে রাইম স্কিম বলা হয়। তো পেট্রার্কান সনেটের ক্ষেত্রে রাইম স্কিম যেটা হয় সেটা হচ্ছে A-B-B-A, মানে ফার্স্ট লাইনের সাথে 4th লাইন রাইমিং হবে, আবার সেটাই কন্টিনিউ হবে A-B-B-A, মানে অক্টেভে 8টা লাইন এইভাবে ডিভিশন থাকছে। A-B-B-A, ফার্স্ট লাইনের সাথে 4th লাইন রাইমিং, সেকেন্ড লাইনের সাথে 3rd লাইন রাইমিং, আবার একই রকমভাবে 5th লাইনের সাথে 8th লাইন রাইমিং হবে, 6th লাইনের সাথে 7th লাইন রাইমিং হবে। হ্যাঁ, শেষের যে সিস্টেটে গিয়ে CDE, ঠিক আছে, মানে এখানে কোনোটার সাথে কিন্তু কোনোটা রাইমিং হচ্ছে না, মানে সিস্টেটের প্রথম লাইনের সাথে গিয়ে একদম 4th লাইন গিয়ে রাইমিং হচ্ছে, তারপরে এখানে সেকেন্ড লাইনের সাথে গিয়ে এখানে 5th লাইনে রাইমিং হচ্ছে, তারপরে এখানে 6th লাইনে 3rd লাইনের সাথে গিয়ে 6th লাইনে রাইমিং হচ্ছে, এরকমভাবে হবে CDE। এই কবিতাটাও কিন্তু সেই ট্র্যাডিশনই ফলো করছে তোমাদের দ্য পোয়েট্রি অফ আর্থ। আচ্ছা, এবার একটু সাবজেক্ট ম্যাটার সম্বন্ধে আসি। কবিতাটার টাইটেল থেকে সাবজেক্ট ম্যাটার অনেকটা ক্ল্যারিফাই করে দেওয়া আছে, দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর কবিতা বা পৃথিবীর গান যাকে বলা হয়। সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট থ্রু দ্য phrase, the poetry of art, John Keats has referred to the continuous music in nature. I already told you that John Keats was a romantic poet. So, in romanticism, nature is a very important fact, the representation of nature, because that is one of the main criteria for a piece of writing to belong to romanticism. রোমান্টিসিজমের যে লেখাগুলো লেখা হয়েছে তাদের আর্জি ছিল হচ্ছে গো ব্যাক টু নেচার। দ্যাট মিনস ইফ হিউম্যান বিংস আর ভেরি ক্লোজ টু নেচার, so they can be happy and they can be
free from corruption, and they can be full of happiness. And nature is the best educator, যেটা রোমান্টিক্সরা বিলিভ করে। তার ফলে প্রত্যেকটা কবিতায় কিন্তু নেচারের সাথে একটা অদ্ভুত কানেকশন আছে। এবং এখানে দ্য পোয়েট্রি অফ আর্ট বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, দ্যাট ইজ দ্য কন্টিনিউয়াস মিউজিক দ্যাট উই ক্যান লিসেন টু, দ্যাট উই ক্যান লিসেন ইন নেচার। দ্যাট মিনস দ্য মিউজিক নেভার স্টপস। অ্যান্ড you may question that means which is the music of nature, or what does Keats refer here as the music of nature. So the music of nature or the poetry of nature that refers to all the sounds which are associated to nature. For instance, the song of birds, the murmuring of trees, the murmuring of dead leaves, everything, whatever sound the nature is producing, that is a part of the music of nature, and that is continuous, that never ends. এই যে পোয়েট্রি অফ আর্ট অথবা মিউজিক অফ আর্ট, এটা কখনো শেষ হয় না। বিভিন্ন সিজন আমাদের পৃথিবীতে আসে, এবং আমরা জানি যে গ্লোবালি মূলত 4টা সিজন আছে এখানে, ঠিক আছে? তোমার সামার, অটাম, উইন্টার অ্যান্ড স্প্রিং। তো প্রত্যেকটা ঋতুরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু পৃথিবীর যে সুর, পৃথিবীর যে কবিতা, সেই কবিতা বা সুর কিন্তু প্রত্যেকটা ঋতুতেই নিজের মতো করে কিন্তু বয়ে চলে, সেটা কিন্তু স্টপ হয় না। একজনের হাত থেকে আরেকজনের হাতে সেটা ট্রান্সফার হয়, ঠিক আছে? সেটা কখনোই থেমে যায় না। হয়তো স্প্রিং সিজনে আমরা অনেক পাখির গান হয়তো শুনতে পাই, সামারে গিয়ে হয়তো ততটা পাখির গান শোনা যায় না, কিন্তু সেই জায়গাটা গ্রাস হাপার দখল করে নিচ্ছে। উইন্টারে গিয়ে আমাদের মনে হয় চারিদিকে সব কিছু স্তব্ধ, একদম নিস্তব্ধ চারিদিকে, তখন হয়তো ক্রিকেটের শব্দ, সেই ঝিঝি পোকার শব্দ আমরা হয়তো শুনতে পাচ্ছি। তো তার ফলে পৃথিবীর কবিতা কিন্তু কখনো থামছে না, সেটা শুধুমাত্র একজনের হাত থেকে আরেকজনের হাতে সেটা শুধুমাত্র ট্রান্সফার্ড হচ্ছে। যাই হোক, কবিতায় আমরা দেখি কবি কি বলতে চেয়েছেন, লাইন বাই লাইন আমরা পড়ছি। আমি অলরেডি আগেও বলেছি যে ফর HS students text is very important. Even in case of poetry, there are few things that you need to notice. The introductory sentences which are given just before the text, সেখানে কবিতাটা সম্বন্ধে কিছুটা ইন্ট্রোডাকশন থাকে, কবিতাটায় কবি কি লিখতে চেয়েছেন, কবির মোটিভ কি ছিল কবিতাটা লেখার পেছনে। 2 নম্বর হচ্ছে টেক্সট। 3 নম্বর কবি, মানে একদম বইয়ের শেষে তোমরা দেখবে একটা অংশে সামারি দেওয়া আছে প্রত্যেকটা কবিতা, বিকজ উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি লাইন অফ পোয়েট্রি on its just from its surface meaning, from its literal meaning, because there is always a hidden meaning. Okay, and unlike the lines of prose, we can hardly realize the intention of the poet or the motive of the poet behind composing this poetry from those lines in poetry. So we need to take help from additional text. That might be a guidebook, but I personally suggest the students to follow the summary which are given, follow the summaries of each and every poem which are given at the end of the book, your book, Mindscape. Okay, so many students do not follow that, but you should open that portion, and I'm telling you the page number, from page number 105 to 106. The summary of each and every poem is given in your book already. Okay, so now I'm just explaining the lines. The poetry of earth is never dead. So at the very beginning of the poem, the poet has clarified that the poetry of earth, that is a continuous process, or that is a never ending process. এটা যখন শুরু হচ্ছে, পৃথিবীর কবিতাটা একের পর এক চলছে, পৃথিবীর সুর, পৃথিবীর গান, সেটা কখনো শেষ হয় না, সেটা চলতেই থাকে। When all the birds are fed with the hot sun, so the poet is referring to summer season. সামারে কি হয়, পাখিরা হয়তো গান গাইতে গাইতে হয়তো তারা প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়, তারা হয়তো মূর্ছা যায়। তারা যখন গান গেতে গেতে যখন প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, অ্যাট হাই রিনফল ইন্টারেস্ট, তারা হয়তো সেই গাছের সেই শান্ত শীতল পরিবেশে তারা হয়তো আশ্রয় নিচ্ছে, তাদের গান বন্ধ হয়ে যাচ্ছে কিছু সময়ের জন্য। তাই বলে কি পৃথিবীর কবিতা থেমে যাবে? A voice will run from haze to haze about the newborn need. তখন একটা ভয়েস কিন্তু কন্টিনিউয়াসলি চলছে পৃথিবীর বুকে। ভয়েসটা কিসের? হেজ টু হেজে চলছে। সেই যে ঝোপঝাড় জঙ্গল, সেখানেও কিন্তু একটা ভয়েস কিন্তু চলছে। পাখির গান হয়তো থেমে গেছে,
সেই তৃণভূমি থেকে তৃণভূমি অথবা সেই আগাছা থেকে আগাছায় একটা ভয়েস তখনও কন্টিনিউ হচ্ছে। দ্যাট ইজ দ্য গ্রাস ওপর। সেই গ্রাস ওপর, যেটাকে আমরা ঘাসফড়িং বলি, আমরা একটা গল্প হয়তো পড়েছি এসব স্ক্রিবলে, যে ঘাসফড়িং এবং পিঁপড়ের গল্প, যে ঘাসফড়িং গোটা সামারে তারা প্রচণ্ড এনজয় করে, তারা এখানে সেখানে ছুটে বেড়ায়, তারা ভবিষ্যতের কথা ভাবে না, আর গোটা শীতের সিজনে তাদের খাবারের কষ্ট হয়। তো সেই ঘাসফড়িং এর কথা বলা হয়েছে, অ্যান্ড হু ইজ রিপ্রেজেন্টিং দ্যাট সামার সিজন। ওকে, সো ইফ দোজ বার্ডস আর রিপ্রেজেন্টিং the poetry of earth of spring season and they are so tired in summer, so that duty is being taken over by the grasshopper. যখন পাখিরা প্রচন্ড টায়ার্ড হয়ে যাচ্ছে তখন সেই ডিউটিটা টেক ওভার কে করছে? গ্রাসহপার করছে। হ্যাঁ, এবং সেই যে হেজ টু হেজে যে মিউজিকটা ভেসে বেড়াচ্ছে সেই মিউজিকটা গ্রাসহপারের, ইট টেক্স দ্য লিড। তার মানে সামারে কিন্তু লিড করে কে? গ্রাসহপার লিড করে, সেই নেতৃত্ব দেয় ইন সামার লাক্সারি। কারণ এই কবিতাটা লেখা হয়েছে মানে সে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ব্রিটেন, যে যেখানে সামার প্রচণ্ড কমফোর্টেবল সিজন, যেহেতু শীতপ্রধান দেশ। জন কিটস তিনি একজন ব্রিটিশ পোয়েট, এবং সেখানে যেহেতু শীতপ্রধান দেশ, তারপরে সামার কিন্তু একটা লাক্সারিয়াস সিজন। তো এবং গ্রাসহপারও প্রচণ্ড লাক্সারিয়াস লাইফ পছন্দ করে, তার ফলে গোটা সামার সিজন ধরে সে কিন্তু ছুটে ছুটে বেড়ায়, সে প্রচণ্ড এনজয় করে বেড়ায়, এবং তার ফলে সে কিন্তু গান গেয়ে বেড়ায়। He has never done with his delights. সে কখনোই তার নিজের সুর, নিজের গান, নিজের আনন্দ, নিজের হ্যাপিনেস কিন্তু তার কখনো স্টপ হয় না গোটা সামার সিজন ধরে। সে কিন্তু গান করতেই থাকে, সে ছুটতেই থাকে, এবং পুরো প্রকৃতির যে সুর, সেই সুরটা কিন্তু সেই গ্রাসহপারের মাধ্যমে রিপ্রেজেন্টেড হচ্ছে সামার সিজনে। For when tired out with fun, he'll rest at ease beneath some pleasant tree. তারপরে সেও ছুটতে ছুটতে একটা সময় টায়ার্ড হয়ে যায়, হয়তো কোনো একটা তৃণভূমিতে, কোনো একটা হয়তো ঘাসের নিচে, কোনো একটা আগাছার মধ্যে সে কিন্তু আশ্রয় নেয়, বিশ্রাম নেয়। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজন নেভার। তাই বলে কি পৃথিবীর গান, পৃথিবীর সুর স্টপ হয়ে যাবে? পাখিরা টায়ার্ড হয়ে গেল, সেখান থেকে গ্রাসহপার চার্জ নিয়ে নিল। গ্রাসহপার যখন টায়ার্ড হয়ে যাচ্ছে, তার মানে কি পৃথিবীর গান স্টপ হয়ে যাবে? নো, বিকজ দিস ইজ আ নেভার এন্ডিং প্রসেস। প্রকৃতি কখনো কিন্তু থেমে যায় না। আমরা টায়ার্ড হয়ে যাই, আমাদের বিশ্রাম দরকার হয়, প্রকৃতির বিশ্রামের দরকার হয় নাকি? সে কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি কিন্তু সে কিন্তু চলতেই থাকে, তার কখনোই বিশ্রাম দরকার হয় না। তার সুর সবসময় কেউ না কেউ তার সুরটা ক্যারি করে। এবার তাহলে কে ক্যারি করছে? অন এ লোন উইন্টার ইভিনিং, তার মানে সামার থেকে অলরেডি উইন্টার চলে এসছে, এবং গ্রাসহপার সামারে যে কখনোই সে তার মিউজিক থেকে সে সরে আসেনি, সে সবসময় ছুটে ছুটে বেরিয়েছে, সবসময় লাফিয়ে লাফিয়ে বেরিয়েছে, প্রচণ্ড জয়ফুল তার লাইফ ছিল সামার সিজনে। উইন্টারে এসে যখন সে তার জয়ফুলনেসের মধ্যে যখন ফুলস্টপ পড়ে গেছে, যখন সে থেমে গেছে, যখন সে বিশ্রাম নিচ্ছে, এবং সেই সময় কি হচ্ছে? অনেক লোন উইন্টার ইভিনিং। লোন মানে এখানে প্রচণ্ড নিস্তব্ধ, নিরিবিলি, একাকিত্বে ভরা। উইন্টার ইজ আ ভেরি টর্মেন্টিং সিজন ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ, অ্যান্ড উই নো in Britain or in America, in other Western countries, winter is a very tormenting season, and people suffer a lot, and the season and the nature also suffers a lot. And winter is marked by death and destruction in literature. লিটারেচারের ক্ষেত্রেও কিন্তু উইন্টার সবসময় ডেথ এবং ডিস্ট্রাকশন এখানে সিম্বলাইজ করে। তার ফলে উইন্টার সিজনটা একাকিত্ব বোঝাতে, লোনলিনেস বোঝাতে এখানে কবিতার মধ্যে আনা হয় বা লিটারেচারে আনা হয়। সেই লোন উইন্টার ইভিনিংয়ে কি হচ্ছে? when the frost has brought a silence, গোটা ল্যান্ডস্কেপ জুড়ে, গোটা দেশ জুড়ে ফ্রস্ট, সেই জমাট বাঁধা ঘন কুয়াশা, সে কি করেছে? একটা নিস্তব্ধতার চাদরে মুড়ে দিয়েছে। brought a silence, the frost has brought a silence, একদম নিস্তব্ধতায় চারিদিকে মুড়ে দিয়েছে ফ্রস্ট। From the stove there swirls the cricket song. এবং সেই বিভিন্ন বাড়িতে দেখবে শীত প্রধান দেশে এটা দেখা যায় যে ঘরের মধ্যেই সে আগুন জ্বালানোর ব্যবস্থা থাকে, সেখানে শিখাগুলো দাও দাও করে জ্বলে, এবং তার মধ্যেই একটা গান কিন্তু শোনা যাচ্ছে সেই নিস্তব্ধতার মধ্যেই। কার গান? দ্য ক্রিকেট সং। সেই যে ঝিঝি পোকার শব্দ, যখন চারিদিকে নিস্তব্ধ হয়ে যায় সব কিছু, সেই ঝিঝি পোকার ঝিঝি ঝিঝি ডাক, সেটা কিন্তু আমাদের কানে ভেসে আসে। তার মানে প্রকৃতি কিন্তু তার
ছন্দ বা তার গান থেকে কিন্তু সরে আসেনি, সেটা শুধু একজনের হাত থেকে আরেকজনের হাতে সেটা ট্রান্সফার হচ্ছে, হ্যাঁ, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার। এবং যত রাত বাড়ছে, যত নিস্তব্ধতা বাড়ছে, সে ক্রিকেটের সুর বা তার যে মানে তার যে গান গাওয়ার যে স্পিরিট, সেটা আরো বেশি বেড়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু একটা উষ্ণতা প্রোভাইড করছে গোটা ল্যান্ডস্কেপে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। সে নিস্তব্ধতার মাঝে, লোনলিনেসের মাঝে সেই লোকজন হয়তো বা অনেকে ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ, যে চারিদিকে এত লোনলিনেস, এত নিস্তব্ধতা, ঘর থেকে মানুষ বেরোচ্ছে না, তারা হয়তো ঘুম ঘুম ভাব হচ্ছে, হাফ ড্রাউজিনেস এখানে বলা হয়েছে, ইন ড্রাউজিনেস হাফ লস্ট। কেউ কেউ হয়তো ড্রাউজিনেসে আসছে, ঘুম ঘুম ভাব চলে আসছে, হঠাৎ করে সেখান থেকে, সে ড্রাউজিনেস থেকে সে মুক্ত হয়ে যাচ্ছে বা কিছুটা সেখান থেকে পরিত্রাণ পাচ্ছে যখন ক্রিকেটের গানটা তার কানে যখন এসে পৌঁছাচ্ছে, দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। এবং যখন ড্রাউজিনেস আসে, কি হয় যে আমরা এই বাস্তবটার সাথে আমাদের স্বপ্ন কানেক্ট হয়ে যায়, আমাদের ইমাজিনেশন কানেক্ট হয়ে যায়। হঠাৎ করে যারা ড্রাউজিনেসে ভুগছিল, যাদের মধ্যে ঘুম ঘুম পাচ্ছিল, তো তারা তো জানে যে উইন্টার ইজ মার্কড বাই ডিসোলেশন, লোনলিনেস। That means no one is going to sing in winter season. But when amidst that drowsiness, few people and they are listening to the song of cricket, so they are thinking that they are listening to the song of grasshopper in grassy hills. তারা হঠাৎ করে তাদের মনে হচ্ছে তারা হয়তো আবার সেই সামার সিজনে ব্যাক করে গেছে। যে এই যে শীত। So in this way we are reminded how the cycle of nature that never ends, the poetry of nature that never ends, and that continues from one hand to another hand, from one leaves to another leaves, but that is a never ending process. So the song of the song of nature, the poetry of nature that continues forever and ever, even despite the change of the seasons. So this is the theme of this poetry. This is the main ideas behind this poetry. That is the eternity of nature. So when the lives of human beings, or when the lives of animals, that is influenced by the change of nature, or that is devastated by the harshness of different seasons, but the nature manages to continue its poetry through one leaf to another. So I think you have understood this poem, and if you still have any problem to realize meaning of any word or any sentence, so definitely you can message me, or you can comment in YouTube link. And now I am going to discuss what kind of questions can be there from this poetry. Generally we get an overall question from this poem, the poetry of art. That means how does the poetry of art continue from summer to winter, or what does Keats refer to the poetry of, or what does Keats mean by the poetry of art. So this kind of question, or what ideas are there in the octave in the poetry of art. Then we have to mention about only the summer season. We can definitely take a few references from the sestet, but the main focus should be on summer season. Or there might be a question, what is the idea propounded in the sestet? So we have to focus on winter season, but we have to take a few references from summer season as well here also. And if the question is overall, describe the octave and the sestet, or describe the poetry of art as suggested by Keats, then we have to discuss in general that. And for that reason I always suggest the students to follow that summary which is there at the end of the book, and it will benefit you to an extent. তোমরা যদি সামারিটা ভালো করে পড়ো, and the introductory lines which are given just at the beginning of the text, and that is also very helpful. So if you study that introductory lines, the text and the summary, and I think your preparation is complete. আর এসএকিউ এর ক্ষেত্রে অথবা মাল্টিপল চয়েসের ক্ষেত্রে যে ধরনের প্রশ্নগুলো আসে,
যে এরকম প্রশ্ন অনেক সময় আসে যে দ্য গ্রাসহপার রিপ্রেজেন্টস and there will be options summer, winter, spring, or autumn. So you all know that grasshopper represents summer and cricket represents winter. So this type of question is there. Or the birds hide in dash. কোথায় সেই পাখিগুলো লুকায় অথবা where does the bird or where do the birds hide during summer season. So these type of questions are there, and if you study the text, context, and summary, and I think you can answer the questions well. Thank you for listening to my lecture on the poetry of earth, and in the next I will come up with a new topic.